গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব শ্রী প্রমথনাথ বিশির ছোট গল্প অভাবিত। আর একটু জোরে চালাও লক্ষ্মীটি। গাড়ির কাঁটা দেখছি 60 মাইলের উপরে উঠেছে, আর বেশি জোর দেওয়া উচিত হবে না। তাহলে পৌঁছাতে পৌঁছাতে যে বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। লগ্ন তো সেই 10:30, এখন তো সবে 9টা। তা হোক, একেবারে ঠিক বিয়ের আসরে তো যাওয়া চলে না। লোকে বলবে কি যে ছোট বোন তার বিয়েতে নেমন্তন্ন খেতে এলো বুঝি। আরে আমার তো ছোট বোন নয়, শালের বিয়েতে না হয় নেমন্তন্ন খেতে এলাম। আমি কি ঢুলি না নাপিত যে দুদিন আগে এসে বসে থাকতে হবে? দুদিন আগে আসা উচিত ছিল। কতবার বললাম ছুটি নিতে। অফিসের সাহেব তো নিমন্ত্রণ পত্র পায়নি, কাজেই সে ছুটি দেবে কেন? কালকে রবিবার বলেই যাওয়া সম্ভব হলো, নইলে আদৌ যেতে পারতাম না। তোমার যেমন কথা, ছুটি চাইলেই পাওয়া যায়। এক সময় পেয়েছি যখন নিচের ধাপে ছিলাম, উঁচু ধাপে উঠে আর যখন তখন ছুটি ছাওয়া চলে না। যাক, তোমাকে বোঝাতে পারবো না। আমার গায়ে অফিসের পোশাক দেখলে শালি বুঝতে পারবে যে আসবার আমার কত আগ্রহ। সময় পোশাক বদলাবার সময় পর্যন্ত পাইনি। স্ত্রীর বিশেষ পিড়াপিড়িতে মোটরের গতি আরেকটু বাড়িয়ে দিল অনির্বাণ। দুদিকের গাঢ় অন্ধকার ভেদ করে মোটর গাড়ি বুলেটের মতো ছুটে চলল। অনেক জায়গায় রেল লাইনের সমান্তরালে পাকা সড়ক। সেসব জায়গায় স্টেশনের আভাস পাওয়া যায়, দেখতে পাওয়া যায় সিগন্যালের আলোগুলো। তারপরে আবার নিরেট অন্ধকার। হঠাৎ স্ত্রী বলে উঠল, দেখো, ওই দূরে আলো দেখা যাচ্ছে। বোধহয় কৃষ্ণনগর শহরে তাহলে এসে পড়েছি। আমি তো গোড়া থেকেই তোমাকে অভয় দিচ্ছি, ঠিক সময়ে পৌঁছবো। দেখো না, গাড়ির কাঁটা 70 মাইলের উপরে উঠেছে। এসব মফস্বলের পথে গতি যেমন বেগ বিপজ্জনক। স্ত্রী প্রতিবাদের সুরে বলল, কেমন সুন্দর মসৃণ পথ। মেয়েদের কাছে বাপের বাড়ির পথ সর্বদাই সুন্দর এবং মসৃণ। কেমনে? এখন মনে হচ্ছে পৌঁছালাম বটে। এমন সময় হঠাৎ সবেগে কেঁপে উঠল। স্টিয়ারিং আয়ত্তের বাইরে চলে গেল। মুহূর্তের মধ্যে প্রচণ্ড একটা শব্দ করে বিস্ফোরণ ও দুর্ঘটনা ঘটে গেল। কিছুক্ষণ সময় নিস্তব্ধ, সমস্ত নিস্তব্ধ, যেন আদৌ কিছু ঘটেনি। স্বামী স্ত্রীর কথোপকথন অনেকক্ষণ আগেই থেমে গিয়েছে। তারপর গাড়ি থেকে একে একে বের হয়ে এলো অনির্বাণ ও নয়নতারা। প্রথমে কথা বলল নয়নতারা। ওহ, কি ভীষণ অন্ধকার। দূরে যে আলো দেখা যাচ্ছিল কোথায় গেল সব। আলো রেখে দাও, কোথাও লাগেনি তো? মোটেও না, শরীরটা দিব্যি হালকা বোধ হচ্ছে। স্বামী বলল। আমিও আশ্চর্য হয়ে গিয়েছি। এত বড় একটা ক্র্যাচ হলো, অথচ গায়ে কাটার আঁচড়টি পর্যন্ত লাগলো না। এমনটি তো হয় না। যাক, নেমন্তন্ন মাথায় রইল, আর প্রাণটা বেঁচে গিয়েছে, এই যথেষ্ট। নয়নতারা বলল, মোটেও যথেষ্ট নয়। পথের মধ্যে দাঁড়িয়ে থাকলে তো আর চলবে না। চলো এগিয়ে। কৃষ্ণনগর বোধ হয় 2-1 মাইলের মধ্যেই হবে। কিন্তু গাড়িখানা কি এখানেই পড়ে থাকবে? নয়নতারা বলল, কালকে লোক পাঠিয়ে টেনে নিয়ে গেলেই হবে। সেই ভালো, চলো এগোই। আমার শালী ভগ্নিপতির আন্তরিকতা দেখে বিস্মিত হবে। এরকম বিপদের ঝুঁকি নিয়ে কজন ভগ্নিপতি বিয়ের আসরে আসে? তখন দুজনে পাশাপাশি চলতে আরম্ভ করল। কিছুক্ষণ চলার পর দুজনই বিস্মিত হলো যে এ তো নিতান্ত কাঁচা মেঠো পথ। ভাবল, এ পথে মোটর গাড়ি চলে কি করে? প্রথমে কথা বলল নয়নতারা। আমরা নিশ্চয়ই পথ ভুল করেছি। কৃষ্ণনগরের পথ তো। তার কথা শেষ করবার সুযোগ দিল না অনির্বাণ। বলে উঠল, সুন্দর এবং মসৃণ। মাঝে মাঝে যে ইলেকট্রিকের আলো দেখা যাচ্ছিল, সেগুলো গেল কোথায়? আমরা নিশ্চয়ই ভুল পথ ধরেছি। আমার কাছেও তাই মনে হচ্ছে। অবশ্য যে বিপদটা গেল তাতে প্রাণ যে রক্ষা পেয়েছে, এই যথেষ্ট।
কিন্তু এভাবে পৌঁছাতে পৌঁছাতে যে বিয়ের লগ্ন চলে যাবে। কি আর করা যাবে বলো? দুর্ঘটনার উপরে তো কারো হাত নেই। নয়নতারা বলে উঠল। সেজন্যই তো বলেছিলাম আরো 2 ঘন্টা আগে বেরোতে, তুমি কিছুতেই শুনলে না। দাঁড়াও, ওই যেন গোটা 2 আলো দেখতে পাওয়া যাচ্ছে। ও তো মাটির প্রদীপের আলো। তা হোক, তবু তো আলো। অন্ধকারে আলো দেখলে মনে ভরসা পাওয়া যায়। ওই দেখো, যেন ঘরবাড়ি দেখতে পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে। স্ত্রী রেগে উঠে বলল। তোমার যত সব বাজে কথা, মাটির প্রদীপ, খড়ের ঘরবাড়ি, কাঁচা রাস্তা, এই কি আমার বাপের বাড়ি কৃষ্ণনগর শহর? নিতান্ত মিথ্যা বলনি। মনে হচ্ছে 200 বছর আগে এসে পড়েছি। এতক্ষণের মধ্যে রেলগাড়ির শব্দ শুনতে পাওয়া গেল না। চারদিকে এমন নিরেট স্তব্ধতা। তোমার ওইসব অলক্ষণে কথা রাখো তো, আমার কেমন যেন ভয় ভয় করছে। চলো এগোনো যাক। সেই ভালো। কৃষ্ণনগর না হোক, কোনো একটা তো নগর, অন্তত কোনো একটা গ্রামে তো পৌঁছানো যাবে। নয়নতারা আসলে মনে মনে ভীতু হয়ে উঠছিল। সে ভীতি প্রকাশ পেল বিরক্তিতে। তোমার আর কি, তোমার তো বোন নয়। কিন্তু তারপরেই ছাপিয়ে বিরক্তিকে ছাপিয়ে প্রকাশ পেল ভয়। বলল, এ কি, এতক্ষণের মধ্যেও কোথাও একটা মানুষের সারা শব্দ পাওয়া গেল না। এখন দেশে এসে পড়লাম বাপু, নিশ্চয়ই আমরা ভুল পথে এসেছি। স্ত্রীকে থামিয়ে দিয়ে অনির্বাণ বলল, ওই যেন মানুষের গলার সাড়া পাওয়া যাচ্ছে। তাই তো বটে, কে যেন সুর করে রামায়ণ পাঠ করছে। তখন দুজনে স্থির হয়ে দাঁড়িয়ে কান পেতে রইল। কিছুক্ষণ শুনবার পর অনির্বাণ বলে উঠল, কিন্তু রামায়ণ নয়, মনে হচ্ছে আর কিছু হবে। নয়নতারা এতক্ষণে রীতিমতো ভয় পেয়ে গেছে। স্বামীকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, চলো না ওখানে যাই, কাউকে দেখতে পাওয়া যাবে তো, তার কাছে সংবাদ নিলেই হবে। সত্যি কথা বলতে কি বাপু, এমন অন্ধকার আর নির্জন, কেমন যেন গা ছমছম করে। তারা দুজনে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখতে পেল মেটে কুটিরের বেড়ার ফাঁক দিয়ে আলোর রেখা আসছে। তার গলার স্বরও বেশ স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে। ওরা ভাবতে লাগলো কি করা যায়, এগিয়ে গিয়ে পরিচয় দিবে না অন্যত্র ফিরে যাবে। যতক্ষণ ভাবছে, ওদের কান সুর করে পড়া কবিতার অংশবিশেষ শুনতে পেল। অর্ণকন্যা উত্তরিল সঙ্গিনীর তীরে, পার করো বলিয়া ডাকিল পাটুনিরে, সেই খাটে খেয়া দেয় ঈশ্বর পাটুনি, তরাই আসিল নৌকা বামাশ্বর শুনি। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বর পাটনি, একা দেখি কুলবোধ কে বট আপনি, পরিচয় না দিলে করিতে নারী পার, ভয় কি করি কি জানি কে দিবে ফেরফার, ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী, বোঝো ঈশ্বরী আমি পরিচয় করি, বিশেষণে সবিশেষ করিবারে পারি, জানহ স্বামীর নাম নাহি ধরে নারী, গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত, পরম কুলীন স্বামী বন্দ বংশখাত, পিতামহ দিলে মোরা অন্নকন্যা নাম, অনেকের পতিতেই পতিমোর বাম, অতিবৃদ্ধ বড়পতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাহি তার কপালে আগুন। এবারে অনির্বাণ বলে উঠল, ভারতচন্দ্রের কাব্য বলে মনে হচ্ছে। হ্যাঁ, ভারতচন্দ্র কাব্য এখন আবার লোকে পড়ে। এখনকার লোকে তো পড়ে না বটে, কিন্তু তখনকার লোকে খুব পড়ত। সে যুগে ছাপাখানা থাকলে ভারতকাব্য এবেলা ওবেলা সংস্করণ হতো। সেখানে তিনি ছিলেন পপুলার রাইটার। সে কালে কোন কালে? ধরো 200 বছর আগে। চলো না এগিয়ে গিয়ে পরিচয় দেওয়া যাক। তখন তারা এগিয়ে গিয়ে দরজার সম্মুখে দাঁড়ালো। দরজা খোলাই ছিল। দেখতে পেল উত্তরীয় গায়ে এক পৌর ব্যক্তি অপেক্ষাকৃত কম বয়সের একটি লোক বসে আছেন। অনির্বাণ তাকে বলল, আজ্ঞে আমরা কি একটু কথা বলতে পারি? লোকটি বলল, জি বলো।
এই জায়গাটার নাম কি? আমরা এখানে কোথায় চলে এসেছি? আপনারা কোথায় যেতে চান বলুন তো? অনির্বাণ বলল, আমরা তো কৃষ্ণনগরে যেতে চাই। কৃষ্ণনগরে? আপনারা তো কৃষ্ণনগরেই আছে। কি বলছেন? কৃষ্ণনগরে আছি? তাহলে সবকিছু এমন লাগছে কেন? আচ্ছা সে যাই হোক, একটু জল দিতে পারবেন? হ্যাঁ, কেন পারব না? জল খেয়ে অনির্বাণ আর নয়নতারা গলার তৃষ্ণা মেটালে। অনির্বাণ আবার বলে উঠল, দেখুন তো মশাই, আপনার নামটাই জিজ্ঞেস করা হয় নাই। আপনার নামটা বলবেন? আমি হুম, ভারতচন্দ্র। ভারতচন্দ্র? আপনারা শুনছিলেন শ্রী প্রমথনাথ ঋষির ছোট গল্প অভাবিত।